আমি স্মৃতি আপু, আরশ ভাইয়া তিনজন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছি শানের দিকে। আর শান রাগান্বিত হয়ে তাকিয়ে আমাদের দিকে। এক পা নড়ার শক্তি পাচ্ছি না। আমি কাপা কণ্ঠে বলে উঠলাম, আপনি? শান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আরশ, তোর থেকে এটা মোটেও আশা করিনি। আর মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আসলে আমি ভয় পেয়েছিলাম, এজন্য বলা হয়নি। শান তাচ্ছিল একটা হাসি দিল। তোর আর আমার সম্পর্কটা আমি অনেক গভীর জানতাম আরশ। তোকে ছোট ভাইয়ের চেয়ে বন্ধু ভাবতাম বেশি। আর সেই তুই বলছিস তুই আমাকে ভয় পাচ্ছিলি, এজন্য কথাটা কেমন যেন হজম হলো না। শানের এমন কাতর কথা শুনে আমার কান্না চলে আসলো। মানুষটা হয়তো সত্যি অনেক কষ্ট পেয়েছে। আমি কাপা কণ্ঠে বললাম, প্লিজ আপনি আমাদের কথাটাও শুনুন, আমি বলছি। পুরো কথা বলার আগেই শান আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, জাস্ট শাট আপ। এতদিন যখন কিছুই বলনি তখন তোমার মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। চুপ থাকো, সেটাই ভালো। শানের ধমক শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবে অশ্রু ঝরাচ্ছিলাম। তখন শান বলল, তোমাদের দুজনকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আর তোমরা কি করলে? বিশ্বাসঘাতকতা, যেটা অনু কখনো ভুলব না। আরশ ধরা গলায় বলল, ভাই, আমি যদি এটা তোকে বলতাম যে আমি স্মৃতিকে নিয়ে বিয়ের দিন পালাবো, তাহলে সেটা তুই কখনো সাপোর্ট করতিস না। আর শান দুই পকেটে হাত দিয়ে বলল, আর সেজন্য তুই আমাকে বলিসনি ওকে? কেন করব তোকে হেল্প? তোর যদি এতই স্মৃতিকে পছন্দ ছিল তাহলে সেরা বিয়ের আগেই বলতে পারতিস। পরিবারের সবাইকে তুই কি বলছিস? বিয়ের দিন সবাই মান সম্মান নিয়ে এভাবেই ছিনিমিনি খেলতে কেন হেল্প করব তোকে? আরশ বলো, ভাই প্লিজ একটু শান্ত হয়ে বস, আমাদের কথাটা শোন। স্মৃতি বলতে পারেনি ওর বাবার ভয়ে। তুই তো জানিস আঙ্কেলকে বিয়েটা এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করলো যে ওই সময় যদি বলতাম আঙ্কেল আমাদের কখনোই বিশ্বাস করতো না। আর আমি বারবার চেষ্টা করেও বলতে পারিনি। শান হাত দেখিয়ে আরশ ভাইয়াকে থামিয়ে দিল। কোনো কথা শুনতে চায় না। আর অনেক বলছিস, আর বলিস না। কথাটা বলি শান চলে গেল। শানকে ভাবে রেগে বের হয়ে যেতে দেখে আমি ছুটে গেলাম ওনার পিছন পিছন। প্লিজ শুনুন আমার কথাটা। শান কোনো কথা না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমি দৌড়াতে থমকে দাঁড়ালাম। শান একবারও আমার কথাটা শোনার প্রয়োজন মনে করল না। এতটা বিষ হয়ে গেছি আমি ওনার নজরে। ভাবতে আমার চোখ থেকে গল গল করে পানি পড়তে লাগলো। তখনই পিছন থেকে এসে স্মৃতি আপু আমার কাঁধে হাত রাখলো। আমি চোখের পানি মুছে স্মৃতি আপুর দিকে তাকালাম। আমার একটু হাসার চেষ্টা করলাম। স্মৃতি আপু ছলছল চোখে তাকিয়ে বলল, আমি আগে জানতাম যে এই একটা কাজের জন্য আমাকে অনেক ভুগতে হবে, কিন্তু আমার ভুলের কারণে আমার ছোট্ট বোনটাকে যে এতটা ভুগতে হবে সেটা আমি ভাবতে পারিনি। এতটাই পোড়া কপালি আমি রেগে বললাম, এসব কি বলছিস তুই আপু? কিছু হয়নি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখানে কেউ ভুগবে না। আমাদের তো আরও ভালো হলো শান আমাদের বিষয়টা আগে জেনে গেছে, না হলে আমরা কখনই হয়তো বিষয়টা সলভ করতে পারতাম না। এখন ওনার হেল্প পাওয়া যাবে। আর তুই তো জানিস শান আরশ ভাইয়াকে কতটা ভালোবাসে। ঠিক ওনার রাগ পড়ে যাবে আর তুই খুব তাড়াতাড়ি ওই বাড়ির বউ হয়ে যাবি। এখন শোন, সেটা প্রস্তুত নে, এত না ভেবে। স্মৃতি বিরক্ত হয়ে বলল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই এখনও আমার কথা ভাবছিস? কোন মাটি দিয়ে তৈরি তুই? আজকে যেটা হলো তারপর তোর আর শান ভাইয়ার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে ভেবেছিস একবারও? আমি হাসার চেষ্টা করে বললাম, কি আর হবে? কিছু না। উনি এখন একটু রেগে আছেন ঠিক, কিন্তু কিছুক্ষণ পর ওনার রাগ ঠিক কমে যাবে, দেখিস। উনি আমার উপর রাগ করে থাকতেই পারে না।
তাই আমার কথা না ভেবে নিজেরটা ভাবে। আরশ ভাইয়া জল ভরা চোখে তাকিয়ে আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। প্লিজ ভাইয়া, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আরশ কান্নামাখা কণ্ঠে বলল, না সোয়া, কিছু ঠিক হয়ে যাবে না। ভাই অনেক কষ্ট পেয়েছে। আজ না জেনেই আমি ভাইকে চরম কষ্ট দিয়েছি। আর কাছের মানুষের দেওয়া কষ্ট মানুষ কখনোই ভোলে না। আমার চোখেও নোনা জলের এসে ভিড় করলো। তবে যদি ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে জানো, সে কষ্টটা ভুলো সবসময় লাগে না। তুমি এতদিনের মতো আজও একটু বিশ্বাস রাখো আমার উপর, আমি সব ঠিক করে দিব। আরও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তুমি আছো বলেই এখনও সাহস পাচ্ছি। ব্যাস, তাহলেই হলো। তো এইবার তোমরা বাড়ি ফিরে যাও, বাকি কথা ফোনে হবে। কথাটা বলে আমি গাড়িতে উঠে বসলাম। জানি না এরপর কি আছে ভাগ্যে। এদের তো সাহস দিয়ে দিলাম, এবার আমার কি হবে? শান যদি সত্যি না মানে? না না, এমন বললে হবে না, আমাকে পারতেই হবে। বাড়ির ভিতরে আসতে দেখি শানসহ সবাই স্বাভাবিকভাবে বসে আছে। আমার ভয় লাগছিল, শান আবার সব কিছু বলে দেয়নি তো। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম ওনাদের দিকে চেয়ে, ওনারা রিয়াকশন বোঝার জন্য। বাট ওনারা একইভাবে আমার দিকে চেয়ে আছেন। বারবার হাত কপালে দিচ্ছিলাম আর আরেকটা হাত দিয়ে ওড়না খোঁজ ধরে মুচড়ি করছিলাম। তখনই সবাই একসাথে উঠে দাঁড়ালো। ভয়ে আমার হাত মুখ ঘামছে। মা আমার দিকে এগিয়ে আসলো। আমি এতক্ষণ ওনাদের দিকে তাকিয়ে থাকলেও মাথা নিচু করে নিলাম, কারণ সব জানাজানি হওয়ার পর আমি সবার সাথে চোখ মেলাতে পারবো না। সবাই একটা প্রশ্ন করবে, সব যদি জানতা তাহলে কেন বলিনি, যার উত্তর নেই আমার কাছে। মা এসে বলল, এটা তো থেকে আশা করিনি সোহা, এভাবে আমাদের থেকে মিথ্যা বলবি কেন তুই? মায়ের কথা শুনে আমার হৃদস্পন্দনটা থেমে যাওয়ার উপক্রম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার চোখ থেকে পানি পড়ে গেল আর মাথা নিচু করে বললাম, সরি মা। আসলে মা দু হাত আমার মুখটার উপর তুলে বলল, আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? তুই ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবি, সেটা বলে গেলে কি আমরা কেউ তোকে বারণ করতাম? মায়ের কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে আছি, বিস্ময় কাটছে না। আমি অবাক হয়ে বললাম, মানে? মা হেসে বলল, মানে তুই আজকে ভার্সিটিতে যাবি বলে ফ্রেন্ডদের সাথে চলে গেছি। কেন? আমাদের বলে যেতি। শান্তকে দেখতে পেয়ে রেগে গেছে একা একা যাওয়ার জন্য। আমি খুব বড় একটা নিঃশ্বাস নিলাম। তার মানে উনি কিছু বলেনি তাহলে? কিন্তু কেন? ওনার তো বলার কথা ছিল। আমি ওনার দিকে তাকালাম জিজ্ঞাসু দৃষ্টিতে। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকে তাড়াতাড়ি এখান থেকে উঠে উপরে চলে গেলেন। আমি চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালাম। মা বলল, সাংঘাতিক রেগে আছে, যা গিয়ে হ্যান্ডেল কর, আর কখনো না বলে একা একা যাস না কোথাও। আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম রুমে যাওয়ার জন্য। জানি না আমার জন্য কোনো জ্বর অপেক্ষা করছে। রুমে সামনে এসে দরজা হালকা ধাক্কা দিতে খেয়াল করলাম দরজা বন্ধ। অদ্ভুত, এই সময় দরজা বন্ধ করলে কেন উনি? আমি আরও 2-3 বার নক করলাম, বাট কোনো সাড়া শব্দ নেই। আরও বেশি নক করা যাবে না, নিচ থেকে মা বাবা যদি শুনতে পায় আর রক্ষে থাকবে না। আমি অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর খট করে দরজাটা খুলে গেল। আমি মাথা উপরে তাকালাম। আপনি দরজা আটকে রাখলেন কেন? শান কথা না বলে চলে যাচ্ছিলেন। আমি ওনার সামনে দাঁড়ালাম। কি হলো? আপনাকে কিছু জিজ্ঞেস করছি। যে কেউ চাইলে আমার রুমে প্রবেশ করার অধিকার রাখে না, অন্তত আমি থাকাকালীন তো না। ওনার কথাটা শুনে কোথাও আমার অভিমানটা ঢেলে বেরিয়ে আসতে চাইল। আমি চোখ মুখ কঠোর করে বললাম, ও তাহলে এই যে কাউয়ের জন্য নিচে মিথ্যা কথা বলে আসলেন কেন? শান তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলল, সরি, আমি তোমার জন্য
কিছু করিনি, যা করেছি আমার পরিবারের জন্য। কি বলো তো, আমি নিতে পারছি তোমার বিশ্বাসঘাতকতা, সেটা ওরা নিতে পারবে না। একটি বেশি ভালোবাসে কি না। কথাটা বলে উনি চলে গেলেন। আমার চোখের পানি ঝর্ণাধারার মতো বইতে লাগলো। বারবার ওনার বিশ্বাসঘাতকতা শব্দটা কানে বাজতেই চারজনের হৃদয়ের কষ্ট পাহাড় ভেঙে পড়েছে। আরে আমি নিজেও তো জানতাম না ওরা পালিয়ে যাবে, তাহলে এখানে আমার দোষ কোথায়? শান নিজের দুই পকেটে হাত দিয়ে একা একা রাস্তায় হাঁটছে। এদিকে তেমন একটা মানুষ নেই, তাহলে মাঝে মাঝে দুই একজন আসছে যাচ্ছে। চারদিকে শীতল বাতাস বইছে, তবু মনটাকে শীতল করতে পারছি না। বারবার এটাই মনে হচ্ছে, ওর সবচাইতে দুজন কাছের মানুষ ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিয়ের 2 দিন আগের কথা মনে করার চেষ্টা করছিল শান। শান সোহাকে ভালোবাসত, তাই কখনো স্মৃতিকে বিয়ে করতে পারবে না। কিন্তু এ কথা সোহার বাবাকে কিভাবে বলবে বুঝতে পারল না শান। তাই স্মৃতিকে ডেকে পাঠালো। স্মৃতি অন্য রুমে আরশের সাথে কথা বলছিল। তখনই একজন এসে একটা চিরকুট ধরিয়ে দিল, যেটা লেখা ছিল পুল সাইডে এসো কথা আছে। নিচে ছোট্ট করে শানের নাম লেখা। স্মৃতি ভয় পেয়ে গেল। এই এত রাতে শান ডাকছে, ব্যাপারটা কি? স্মৃতি আরশকে বলে ফোন কেটে শানের বলা জায়গায় চলে এলো। স্মৃতি এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি আমাকে ডাকছেন? শান পিছন ফিরে তাকল। স্মৃতি চিন্তা নিয়ে বলল, কেন? শান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো স্মৃতি, তোমাকে কিভাবে যে কথাটা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু তারপরও আমাকে বলতে হবে। সব কিছু তো দ্রুত ঘটে যাচ্ছে যে কাউকে কিছু বলার সুযোগ পাচ্ছি না আসলে। স্মৃতি শানকে ইতস্তত করে দেখতে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বলেন না? স্মৃতি, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, প্লিজ বিয়েটা ভেঙে দাও। সেই দিনের কথাটা শুনে স্মৃতি কোনো প্রতিক্রিয়া না বা কোনো প্রতিবাদ করেনি, যদিও করা দরকার ছিল। ওর জায়গায় যে কেউ থাকলে হয়তো বিয়ের 2 দিন আগে এসব কথা বলবে, কিন্তু যেখানে স্মৃতি নীরব মেনে নিয়েছে, তখনই শান খটকা লেগেছে। বাট সেটা এত আমলে নেয়নি। ভেবেছে হয়তো স্মৃতি এই বিয়েটাতে রাজি না। অন্যদিকে আরশের ব্যাপারটাও শান ক্লিয়ার ছিল যে আরশ কখনো সোহাকে বিয়ে করবে না, কারণ সে জানতো শান সোহাকে ভালোবাসে। শান ভেবেছিল এজন্য হয়তো আরশ পালিয়েছে, কিন্তু আরশ যে ওর কাছ থেকে এত বড় একটা কথা লুকাবে সেটা ভাবতেও পারেনি। এটা কেন বলল না আরশ আমাকে যে ও স্মৃতিকে ভালোবাসে, তাহলে হয়তো আমি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতাম তখন। আর সোহার সব জেনে এতদিন এই ছাদের নিচে থাকার পরও এত বড় একটা ঘটনা চেপে গেল। একটা বারও কি বলা যেত না? অভিমানটা এখানেই হচ্ছে। মাঝে মাঝে আমাদের কাছে ভালোবাসা থেকে অভিমানটা বড় হয়ে যায়, আর শানেরও তাই হয়েছে। রাত 10টার দিকে শান বাসায় ফিরে এলো। নিজের ঘরে প্রবেশ করতেই সোহা গিয়ে বসল। একবার আর চোখে সোহাকে পুরো রুম চোখ বুলিয়ে খুঁজে নিল, বাট কোথায় সোহা ছিল না। শানের অদ্ভুত লাগলো, তারপরও সেটা বেশি না ভাবল না, কারণ অভিমানটা ভাবতে দিচ্ছে না। তাই শান চুপচাপ নিজের কাজ করতে লাগলো। বাট অনেকক্ষণ পরও যখন সোহা কোনো সাড়া পাচ্ছিল না, তখন ভয় পেয়ে গেল। তাহলে কি ওই দিনের মতো আবারও কোথায় চলে গেল? শান সোফার থেকে উঠে দাঁড়ালো। এইবার ওয়াশরুমে দেখে নিল, না এখানেও নেই। তাহলে কি বাগানে আছে? কথাটা মনে হতেই শান এক পা বাড়াবে বাগানে যাওয়ার জন্য, তখন ওর কানের কারো ফুঁপিয়ে কান্নার আওয়াজ এলো। শান মনে মনে ভাবল, এই রুমে কে কাঁদছে? শানের অস্থিরতা বেড়ে গেল। শান কান্নার আওয়াজ ভালোভাবে শুনে বোঝার চেষ্টা করে বুঝল আওয়াজটা ব্যালকনি থেকেই আসছে। শান আওয়াজটা অনুসরণ করে ব্যালকনি অবধি গেল। যেতেই চোখ পড়ল সোয়ার উপরে। শানের চোখ বড় বড় হয়ে গেল। সোয়া এখানে বসে বসে অশ্রু বিসর্জন করে যাচ্ছে। শানের রাগ হলো। শান আস্তে আস্তে সোয়ার দিকে এগিয়ে গেল। ওইভাবে কান্নাকাটি করে কি প্রমাণ করতে চাইছো? শানের কথা শুনে আমি
মাথা তুলে তাকালাম। আমার চোখের পানি এখনও এক বিন্দু শুকায়নি। শানকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। শান আমার আরেকটু কাছে এসে বিরক্ত ভঙ্গিতে বলল, লিসেন, এখানে কে মরে যায়নি? যেভাবে কান্না করে শোক পালন করছো, একদম কাঁদবে না। আমার কারো কান্না সহ্য হয় না। আমি কান্নামাখা কণ্ঠে বললাম, মরেছে তো, এখনই কাঁদছি। শান আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। এত হেয়ালি কথা শোনার কোনো সময় নেই আমার। সরাসরি বলো, কি বলতে চাও? আমি তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম, সেটা তো আমার থেকে আপনি ভালোই জানেন, কারণ আপনি কাছে তো আমি বিশ্বাসঘাতক। এখন আর আপনি আমাকে বিশ্বাস করেন না। আমাদের মধ্যে থাকা বিশ্বাস, ভরসা, বন্ধুত্ব সবটা তো মরে গেল। তাহলে শোক পালন করতে হবে, তাই না? শান কঠোর গলায় বলল, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তুমি মেরেছ, তাও নিজের হাতে, তাই ঢেই দোষ তুমি অন্য কাউকে দিতে পারো না। আমি ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। উনি আমার দিকে ওনার রুমালটা এগিয়ে দিলেন। চোখের পানিটা মুছে নাও জলদি। আমি ওনার কথা শুনেও না শোনার ভান করে থাকলাম। শান ওনার হাত দিয়ে আমার মুখের দুপাশে হাত দিয়ে চেপে ধরে জোর করে ওনার দিকে ফেরালো। তারপর নিজের হাতে আমার চোখের পানি মুছে দিল। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম শূন্য দৃষ্টিতে। এই মানুষটাকে কখনো কি আমি বুঝতে পারবো না? এতটাই যত্ন যদি করবে, তাহলে কেন মাঝে মাঝে এত অবহেলা করে? আমার ভাবনা সুতো কেটে শান বলল, কান্নাকাটি করে প্লিজ চেহারা নকশাটা পরিবর্তন করো না, না হলে সেই দিনের মতো মা ভাববে আমি তোমাকে মেরেছি। তাই দয়া করে কান্নাটা বন্ধ করো। কথাটা বলে উনি চলে যাচ্ছিলেন। তখনই আমি ওনার হাত ধরে আটকালাম। কান্না করে বললাম, প্লিজ একটাবার আমার কথাটা তো শুনুন। শান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আবার কি বলবে? নিশ্চয় নতুন কোনো মিথ্যা কথা। ওনার কথা শুনে আমি পুরো শিপলেস হয়ে গেলাম। এতটাই অবিশ্বাস করেন উনি আমাকে, জাস্ট ভাবতেও পারছি না। নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ওনার কথা বলার পর বেহায়া মতো বললাম, আচ্ছা, বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, অন্তত বন্ধু ভেবে না হয় একটাবার আমার শেষ কথাটা শুনুন। শান কিছু বলল না, তবে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরশ ভাইয়া আর স্মৃতি আপু যখন পালিয়ে যায়, আমি তখন জানতাম না। আমি তাদের বারণ করেছিলাম, বাট তারা আমার কোনো কথাই শোনেনি। পালিয়ে যাওয়ার পর জানতে পারি, তখন চাইলেও আমি কিছু করার ছিল না। আর এই পরিবার সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তারপর এর কথা বলার সাহস করতে পারিনি। যদিও সব হারিয়ে ফেলি, আমার চোখের জল ছলছল করছে। আমি চোখের পানি মুছে বললাম, তবে গত 1 মাস আগে আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম। আপনার মনে আছে কিনা জানি না, তবে কথাটা বলার আগে আপনি কাজের জন্য চলে যান, তখন আর বলা হয়নি। সোয়ার কথাটা শুনে শানের মাসখানেক আগের কথা মনে পড়ল। একদিন বিকেলে সোয়া হাতে দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে এসে বলল, আপনি কি কাজ করেছেন? আমার হাতে ফোন ছিল। আমি ফোনটা পাশে রেখে বললাম, না, বসো না। সোয়া আমার সামনে চেয়ারে বসলো। এই নিন আপনার কফি। ধন্যবাদ। সোয়া একটু হাসলো, তারপর চোখে মুখে চিন্তা নিয়ে বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? আমি সোয়ার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বললাম, এত ইতস্তত করছো কেন? বলো না, একদম রাগ করব না। সোয়া নিজের ঠোঁট কামড়ে বসে আছে, হয়তো ভয় পাচ্ছে। তখনই আমি আবার বললাম, বলো কি হয়েছে? ছোঁয়া চোখ মুখ ছোট করে বলল, আসলে এই স্মৃতি আপু। সোয়া সম্পূর্ণ কথা বলার আগে ফোনটা বেজে উঠল। আমি ফোন হাতে নিতেই সোয়াকে বললাম, সরি, একটু ইম্পর্টেন্ট কল পড়ে শুনছি। কথাটা বলে উঠে যাচ্ছিলাম, তখনই সোয়া বলে উঠল, বাট আমার কথাটা ইম্পর্টেন্ট। আমি ফোনটা হাতে নিতে রিসিভ করে কানে ধরে সোয়াকে ইশারা এক কানে ধরে সরি বলে বেরিয়ে গেলাম। আর সোয়া মন খারাপ করে তাকিয়ে রইল। সেদিন যদি জানতো এই কথা বলবে, তাহলে হয়তো কথাটা সময় নিয়ে শুনতো।
হঠাৎ সোয়ার কথা শুনে ভাবলাম জগৎ থেকে বেরিয়ে এলো শান। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না, তবে এটাই সত্যি। তবে এখন যখন ওরা একটু ভুল করেই ফেলেছে, তাই আমাদেরও উচিত ওদের ভুলটা শুধরে ওদের মেনে নেওয়া। প্লিজ আমার কথা শুনেন, না হলে আপনার ভাইয়ের সুখের জন্য আমাকে একটু হেল্প করুন, যাতে সবাই ওদের মেনে নেয়। না হলে আমার একার পক্ষে কিছু সম্ভব না। আমি তো কিছু বলবো না, তার আগে শান বলো, তোমার বলা শেষ হলে এইবার আমি যেতে পারি? ওনার কথা শুনে শূন্য দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এমনভাবে কথা বলছে যে আমি কিছুই বলিনি। আমার উত্তরে কোনো তোয়াক্কা না করে উনি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর আমি ওনার আবার ধুম করে বসে পড়লাম।